আজকে ডিএ মামলার রায়, সেই প্রেক্ষিতে অনেকেই ফোন করছেন এবং বিশেষ করে পেনশনভোগী এবং যারা সরকারের বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন, বিশেষ করে পুলিশ আধিকারিক, বিভিন্ন স্তরের আধিকারিক যারা ডিএ পান, সরকারি কর্মচারীরা, তারা ফোন করছেন এবং আমরা কতটা পাবো এই নিয়ে বারবার তাদের প্রশ্ন। ফলে সকলের ফোন অ্যাটেন্ড করাও সম্ভব হচ্ছে না, কারণ এত ফোন আসছে। ফলে আমি বলেছিলাম তাদের যে আমি নিশ্চিতভাবে এই রায় রাত্রিবেলায় আমি চেম্বারের সাধারণ কার্য শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের নিশ্চিতভাবে বলে দেব যে আসলে কি রায় হয়েছে। দেখুন, আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ যে রায় দিয়েছে, আপনারা নিশ্চিতভাবে ওয়াকিবহাল। 124 পাতার সেই রায়ে 59 নম্বর প্যারাগ্রাফ, সেটা হলো মূলত ডাইরেকশন এন্ড কনক্লুশন পোর্শন। সেখানে প্রথমেই যেটা বলেছে সেটা হলো যে এই অ্যাপিল সেটা পার্টলি অ্যালাউড হয়েছে, এবং তারপরের 59.2 যেখানে বলছেন যে এই যে ডিএ, ডেয়ারনেস অ্যালায়েন্স, সেটা লিগালি এনফোর্সেবল রাইট ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্ট এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ীদের জন্য এটা লিগালি এনফোর্সেবল রাইট। দ্বিতীয় কথা, তার পরের প্যারাগ্রাফেই দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা লেখা আছে। Given its incorporation in ROPA rules, the AICPI is the standard to be followed by the appellant, State of West Bengal, for determination of existing emolument. এই যে রোপা রুল এবং এআইসিপিআই এবং এক্সিস্টিং এমোলমেন্ট, এই তিনটে শব্দবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই যে রোপা রুলটা একটু দেখাতে চাইব। সেই রোপা রুল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন, যেহেতু এই ওয়ার্কআউট করা আছে সেহেতু হলুদ দাগ দেখতে পাবেন, এই রেড দাগ দেখতে পাবেন। আপনি এই একেবারে মাথার পোর্শনে চলে যান, এই নাম্বারটি হলো 1690F, এটা নোটিফিকেশন নাম্বার 23 ফেব্রুয়ারি 2009, যেটার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই রায়, এক্সিস্টিং এমোলমেন্টের রায়। এই 2009 সাল, তখন রাজ্যে বাম সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্যের অর্থমন্ত্রীর নাম অসীম দাশগুপ্ত। তারা এই আইনটি তৈরি করলেন, অর্থাৎ একটা আইন, সেটা সরকারের তৈরি আইন। আন্ডার আর্টিকেল 309 এই রুলটি ফ্রেম করা হলো, দেখতে পাচ্ছেন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিশন to Article 309 of the Constitution of India, the Governor is pleased hereby to make the following rules. এই আইনটি 2009 সালে তৎকালীন বাম সরকার, অসীম দাশগুপ্ত মহাশয় অর্থমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, এই আইনটি তৈরি করলেন। এবং এক্সিস্টিং এমোলমেন্ট যে রায়ের 59.3-তে যে কথা বলা আছে, সেখানে ডেফিনেশন সেকশনে আপনি এক্সিস্টিং এমোলমেন্ট দেখতে পাচ্ছেন, ডেফিনেশন সেকশন রুল 3, সেখানে 3C, existing emolument means the aggregate to of the 3C4 dearness allowance appropriate to the basic pay plus dearness pay at index average 536 within bracket 1982 is equal to 100। এই একটি লাইনের জন্য আজকের এই রায়, এই যে রায়, আমি এই দুটোই খুলে রেখেছি, তার কারণ এই আইপ্যাডের এই যে এসএলপির কপি, অন্যান্য যে জাজমেন্ট, সেখানে তার পরিপ্রেক্ষিতেই করা মামলা। এই একটি লাইনের ইন্টারপ্রিটেশন হচ্ছে এই গোটা জাজমেন্ট। তৎকালীন বাম সরকার এই লাইনটি রেখে দিয়ে কর্মচারীদের অধিকার হিসেবে এই ডিএ কে দেখেছিল। আপনি রোপা রুল 2019, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি একটি আইন, আপনি কোথাও এই লাইনটি পাবেন না। রোপা রুল 1998 এই লাইনটি পাবেন, কিন্তু 2019 সালের রোপা রুল, যেটা ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে
তৈরি, যার মাথায় ছিলেন অভিরূপ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেতন কমিশনের রিপোর্টকে অ্যাকসেপ্ট করে নিয়ে যে রোপা রুল 2019 তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা এই লাইনটি রাখলো না। আজকের এই জয় এই একটি নির্দিষ্ট লাইনের জয়। বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত মহাশয়দের এই লাইন, এই রোপা রুল 2009-এ ইনকর্পোরেট করার জয়। এই লাইনের উপর ভিত্তি করে সেই সময় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা তারা 2016 সালে স্যাটে মামলা দায়ের করেছিল, এই মলয় মুখোপাধ্যায়রা, এবং স্যাট কিন্তু সেই সময় মামলা হারিয়ে দিয়েছিল। তারপরে এই মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা আমাদের কাছে আসেন, বিকাশবাবু এবং আমার কাছে আসেন। আমার আজকে এই কথাগুলো বলা তার কারণ, সেই সময় যাকে মক্কেল হিসেবে নিয়ে এসেছিলেন স্বপন কুমার দে, তিনি আজ মারা গেছেন। স্বপন কুমার দে তাকে অ্যাডিশন অফ পার্টি করার জন্য নিয়ে আসেন, ক্যান অ্যাপ্লিকেশন ফাইল হয়, আমরা দীর্ঘদিন আর্গুমেন্ট করি এবং তারপরে আলটিমেট আপনার সেই রায় কলকাতা হাইকোর্টে প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠা পায় ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। আমরা আর্গুমেন্টটা এই লাইনে করেছিলাম যে রোপা রুল 2009 সেটা ফ্রেম হয়েছে আন্ডার আর্টিকেল 309 কনস্টিটিউশনাল প্রভিশনকে ইনভোক করে, সেখানে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে ইন্ডেক্স এভারেজ করে, কারণ 536 এর সাপেক্ষে। কারণ 2009 সালে যখন ওই আইনটি তৈরি হচ্ছে সেই সময় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ওই 536 পয়েন্ট ছিল। সেই দিনের সাপেক্ষে তারপরে যেভাবে বাড়বে এআইসিপিআই সেই অনুযায়ী দিয়ে দিতে হবে, ওই লাইনটির মানে তাই। যখন মামলা জন্য আসে এই মলয় মুখোপাধ্যায়রা, তখন খুব স্বাভাবিকভাবে এই আইন যারা তৈরি করেছিলেন তার অন্যতম কারিগর, আপনারা নিশ্চিতভাবেই জানেন, মানুষটি এখন যথেষ্ট শরীর খারাপ আছেন, অসীম দাশগুপ্ত মহাশয়। আমি তার কাছে যাই, তিনি মানে আমাকে এই মামলা চলাকালীন এই গোটা পর্বে তিনি কিন্তু আমাকে ওইটাই বলেছিলেন যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এই লাইনটির অর্থ তাই। সুপ্রিম কোর্টের সামনে যে আর্গুমেন্ট রেখেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, না ডিএ স্ট্যাটিক, তার কারণ হচ্ছে ওই ডেফিনেশন সেকশনে 536 উইদিন ব্র্যাকেট 1982 = 100 বলা আছে, ওই স্ট্যাটিক পয়েন্টে ডিএ ডেফিনেশন দেওয়া আছে। তার পরবর্তীতে ডিএ রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো দেবে, স্বেচ্ছাধীন ক্ষমতা। কারণ তার পরবর্তী একই দিনে আরো সাবসিকুয়েন্ট দুটো নোটিফিকেশন 1691F আর 1692F। 1691F এবং 1692F এ সেখানে ডিয়ারনেস অ্যালায়েন্স বলা আছে। আপনি যদি চান আমি সেটা দেখাতে পারি। সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে এই ডিএটা দিতে হবে, সেখানে কিন্তু টাইম টু টাইম এই কথা উল্লেখ করা আছে। ফলে খুব পরিষ্কার যে টাইম টু টাইম ডিএ দিতে হবে এবং এই ডিএ রেট কখনোই স্ট্যাটিক হতে পারে না। আপনাদের আমি দেখিয়ে দিতে চাইবো, সেই একই দিনে দেখতে পাচ্ছেন 1691F, একই দিনে ওই 23 ফেব্রুয়ারি 2009, এবং ডিয়ারনেস অ্যালায়েন্স প্যারা 10-এ বলা আছে, এই প্যারা 10, এই দেখুন আমার লাল এও করা আছে, টাইম টু টাইম দিতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন টাইম টু টাইম। এই তিনটে নোটিফিকেশন 1690F, 1691F এবং 1692F। এবার 1692F এ কি বললো, এখানে রেট ফিক্স করে দিল। দেখুন একই দিনে ওই 23 ফেব্রুয়ারি 2009, 1/4/2008 থেকে 31/5/2008 কত রেট হবে? 2%। 1/6/2008 থেকে 31/10/2008 কত হবে? 6%। 1/11/2008 থেকে 28/2/2009 কত হবে? 9%। 1/3/2009 থেকে 31/3/2009 কত হবে? 12%। 1/4/2009 অনওয়ার্ডস 16%। তারপরে অনওয়ার্ডস বলা আছে, দেখতে পাচ্ছেন। এই তিনটে নোটিফিকেশনের কনজয়েন্ট রিডিং হচ্ছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে একই দিনে। কারণ হচ্ছে দেখুন 1/4/2009 মানে ফেব্রুয়ারি মাসে এই নোটিশটা বেরোচ্ছে, 1/4/2009 পর্যন্ত 60% বলে দিল। তারপরের ক্যালকুলেশনটা হবে
ডিএ এআইসিপিআই অনুযায়ী। এই তিনটের কনজয়েন্ট রিডিং তাই আমরা আদালতে ইন্টারপ্রিটেশন করলাম, 6 বারের পরে সুপ্রিম কোর্টে আজকে 7 বার জিতলাম। এই এক্সিস্টিং এমলমেন্টে যে কথা বলছিলাম, এই এক্সিস্টিং এমলমেন্টের এই ডেফিনেশন রাখার জন্য আজকের এই জয় হলো, যেটা না হলে সম্ভব হতো না। ফলে যারা অনেকেই বলছেন, অনেকেই অনেক কিছু দাবি করছেন, আমরা যেন কেউ না ভুলে যাই এই লাইনটির কথা, আমরা যেন কেউ না ভুলে যাই বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তের কথা। আমি বারবার বলছি, এই লাইনটি না থাকলে এই মামলা দাঁড়াতো না, এই মামলা জিততাম না। এই মামলা জেতা, এই মামলা দাঁড়ানোর মূল লাইন হচ্ছে ওটা হচ্ছে প্রাণ ভোমরা, যে লাইনটি দিয়ে গেছেন অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়রা এবং আজকের কর্মচারীরা। এই যে জয়, সেই জয়ের মূল হাতিয়ার হচ্ছে ওই লাইনটি। আজকের রায়ে দেখবেন নির্দিষ্টভাবে তার পরের প্যারাগ্রাফ 59.4 বলা আছে 16 মে 2025 এই ইন্ট্রিম অর্ডারের কথা, যেখানে 25% দিয়ে দেওয়ার কথা বলা ছিল। সরকার অ্যাপ্লিকেশন করেছিল, আপনারা সকলেই জানেন। আজকে বলে দিয়েছে ইন্ট্রিম ডিরেকশন ইস্যুড অ্যাজ হিয়ার ইন অ্যাবভ শ্যাল বি কমপ্লাইড উইথ ইমিডিয়েটলি 59.4, অর্থাৎ ইমিডিয়েটলি 25% এরিয়ার দিয়ে যে কথাটা ওই ইন্ট্রিম নির্দেশে বলা ছিল 16 মে 2025, সেই অর্ডারটিকে একেবারে কোট করে দিয়েছেন, অর্থাৎ সেই অর্ডারটি কমপ্লাই করতে হবে ইমিডিয়েটলি। সেই জন্য আজকে নবান্নে এই অর্ডারের কপি কমিউনিকেট করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। তারপরে 59.5 একটা লাইন বলে দিয়েছে, অন অ্যাকাউন্ট অফ সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ল, ইফ any amount that would be disbursed in compliance of this judgment shall not be liable to be recovered, অর্থাৎ বেশি টাকা দেওয়া হয়ে গেলেও সেটা রিকভার হবে না। 59.6, considering the financial implication involved and also recognizing the need for a structured release of funds so as to not prejudicially impact state's exchequer while at the same time balancing the rights of the employees to receive emolument due to them, we find it fit to constitute a committee, অর্থাৎ কমিটি তৈরির কথা বলে দিল, to monitor the implementation of the direction issued herein above as follows, দিয়ে 4 জনকে কমিটিতে রেখে একটি কমিটি তৈরি করে দিল, যার মাথায় রাখলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরো 2 জন বিচারপতি তারলোক সিং চৌহান এবং গৌতম ভাদুরী। আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি কে অথবা সিনিয়র মোস্ট অফিসার ইন দিস এস্টাবলিশমেন্ট, সেটা বলে দিল নমিনেটেড বাই হিম, অর্থাৎ সিএজির নমিনেটেড একজন সিনিয়র মোস্ট অফিসারও থাকতে পারেন, সিএজি থাকতে পারেন, 2 জন বিচারপতি নাম বলে দিয়েছেন, হেডেড বাই প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি চেয়ারপারসন এই কমিটির। সে কি দেখবে যাতে কোনোভাবেই মানে রাজ্য সরকার বলছিল টাকা নেই, সেই জন্য সিএজির কিন্তু এন্ট্রি হয়েছে, ফলে টাকার হিসাবটা সিএজি বুঝে নেবে। আর বিচারপতিরা যারা প্রাক্তন বিচারপতি, তারা এই কিভাবে ঠিক দেবে এই বিষয়টি বুঝে নেবে। সেই জন্য 59.7 বলল এই যে টোটাল অ্যামাউন্ট টু বি পেড অ্যান্ড শিডিউল পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো, এই দুটো এক্সারসাইজ, অর্থাৎ কত টাকা টোটাল পেড করতে হবে এবং শিডিউল পেমেন্ট যেটা স্টেট ফলো করবে, এই দুটো এক্সারসাইজ এ এবং বি বলে দিয়েছে। এই দুটো এক্সারসাইজ 6 মার্চ 2006 এর মধ্যে কমপ্লিট করতে হবে, ক্যারির আউট করতে হবে। আর নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ, that is payment of first installment subject to the determination of the committee should be paid by 31st March 2026, অর্থাৎ ওই কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা কিন্তু 31st মার্চ 2026 এর মধ্যে করে দিতে হবে। এই কমিটিকে সমস্ত কিছু ফ্যাসিলিটি প্রিভিলেজ দিতে হবে, সেটার কথা বলা আছে পরের প্যারাগ্রাফটা, সেটা কমিটির বিষয়। আর একটা কথা, যেটা শেষ প্যারাগ্রাফ, যেটার জন্য সকলে ফোন করছেন, সেটা হচ্ছে পেনশনাররা। একেবারে নির্দিষ্টভাবে সেখানে বলে দিয়েছেন, ইট স্ট্যান্ড ক্লারিফাইড দ্যাট দোজ এমপ্লয়িজ অফ দ্য স্টেট হু হ্যাভ রিটায়ার্ড ইন দ্য পেন্ডেন্সি অফ দিস লিটিগেশন শ্যাল অলসো বি এন্টাইটেল টু বেনিফিট ইন অ্যাকর্ডেন্স হেয়ারউইথ, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা রিটায়ার করেছেন তারাও কিন্তু এই বেনিফিট পাবেন, এই মামলা চলাকালীন যারা রিটায়ার করেছেন, তার মধ্যে অন্যতম মলয় মুখোপাধ্যায় নিজেই, শ্যামল মিত্ররা নিজেই, তারাও এই মামলায় ইনভলভ,
তারা রিটায়ার্ড করেছেন, তারা বেনিফিট পাবেন। ফলে খুব পরিষ্কার। এবার তার পরের প্যারাগ্রাফটা 60 নম্বর প্যারাগ্রাফ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যে কথা অনেকেই বলছেন যে রায় তো হয়ে গেল, তাহলে কি রায় মানবে সরকার? পরের প্যারাগ্রাফটার তার অ্যান্সার দিয়েছে, লেট দ্য অ্যাপিলেন্ট স্টেট আফটার পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ এই ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্টের কথা যেটা বলেছিল 31 মার্চ 2026 মধ্যে, সেইটা 59.7 প্যারাগ্রাফে, সেইটা হওয়ার পরে ফাইল এ স্ট্যাটাস রিপোর্ট ইন্ডিকেটিং দ্য ডিটারমিনেশন মেড বাই দ্য কমিটি, দ্য শিডিউল অ্যাডপ্টেড, দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্ট, লিস্ট অন 15th April 2026 ফর কমপ্লায়েন্স। ফলে কমপ্লাই যে করতে হবে সেটা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে এই প্যারাগ্রাফে বলে দিয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে ওরা তো রিভিউতে যাবে, আপনার মনে হয় যে বিচারপতিদ্বয় এই রায় দিয়ে কমপ্লায়েন্স করতে হবে এবং তার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, সেই সেই বিচারপতিদ্বয় পুনর্বিবেচনা করবেন বা বিবেচিত হওয়ার সুযোগ আছে? দেখুন, ওরা প্রথম ব্লান্ডারটা করেছে যেটা সুপ্রিম কোর্টের সামনে, এই অন্তর্বর্তীকালীন নির্দেশ না মেনে। কারণ আদালতের কাছে এটা স্পষ্ট হয়েছে যে এরা সর্বোচ্চ ন্যায়ালয়ের আদেশকেও ক্যারি আউট করে না। তাই আদালত টাইম বাউন্ড ম্যানারে এই জাজমেন্ট দিয়েছে, পরিষ্কার। দেখুন, আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই, ধার নিয়েছি, আর ব্যাংকে ফেরত দেব না, তাহলে তো বিজয় মালিয়াকে ধন্য করতে হয়। যদি আজকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি না থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যদি কর্মচারীদের ডিএ না দিতে হয়, তাহলে সেম প্রিন্সিপাল, সেম অ্যানালজি ফলো করে বিজয় মালিয়াকে তো ধন্য করতে হয়। কারণ সে ব্যাংক থেকে টাকা নিয়েছে, এখন তার কাছে টাকা নেই, টাকা নিয়ে এসে উড়িয়ে দিয়েছে, সে টাকা নিয়ে পার্টি করেছে, এও টাকা নিয়ে পার্টি করেছে। সে টাকা নিয়ে গোয়ার বিচে বড় বাংলো নিয়ে সেখানে ওই ক্যালেন্ডার গার্ল ডেকে পার্টি করেছে, এ রেড রোডে টলিউড থেকে নায়ক নায়িকা ডেকে এনে এখানেও পার্টি করেছে। ফর্ম একই, একজন ডিএর টাকা মেরে পার্টি করেছে, আর একজন ব্যাংকের টাকা মেরে পার্টি করেছে। তাহলে একে ছেড়ে দিলে তাকেও ছেড়ে দিতে হয়, বিজয় মালিয়া ধন্য এই বলতে হয়? সেটা তো আর হয় না। আপনি ব্যাংকের টাকা ধার নিয়েছেন, আপনি ব্যাংকে টাকা ফেরত দেবেন না, হয় না? কর্মচারীদের ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার, যে ডিএ এক্সিস্টিং এমলমেন্টের ডেফিনেশনে যে ডিএ বলা আছে, যে কথা অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়রা বলে গেছেন, সেটা লিগালি এনফোর্সিবল রাইটে পরিণত হয়েছে। আর আজকে আমার টাকা নেই, আমি টাকা নিয়ে ফুর্তি করব, মেলা খেলা করব, টাকা নষ্ট করব, দিল্লি যাব 500 জনকে নিয়ে, পাহাড়ে ঘুরতে যাব, শিল্প আনবো বলে ইয়েতে শিল্পপতিদের ডেকে বিরিয়ানি খাওয়াবো, বেহালার শিল্পপতির সাথে সাইন করার জন্য আমি বিদেশে লোকজন ডেকে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা জনগণের করের টাকা নষ্ট করব, আর কর্মচারীকে ডিএ দেব না, পেনশনারদের ডিএ দেব না, ডিআর দেব না, ডিএনএস রিলিফ দেব না, এই জিনিস তো হবে না। আদালত বুঝেছেন, আদালত নির্দেশ দিয়েছে, এবং এই নির্দেশ বলবৎ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আজকে এই নির্দেশ যখন আপলোড হয়েছে, বুঝেছি ও যায় ওইসব 5 জন কমিটির কথা বলুক, 10 জন কমিটির কথা বলুক, ওসব কমিটি আপনি কি করেন? 5 জন কেন, 5,000 লোক বসিয়ে দিতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ আপনাকে মানতে হবে। ও যেদিন এসএসসি মামলার নির্দেশ হয় সেদিনও ওসব ভাট বকেছিল। যে মামলা এখন বুঝেছেন যে ওসব বলে কোনো লাভ হয় না, এখন বলছেন দেখবো, পড়া হয়নি। পড়বে তো কে? উনি কি পড়া লোক? এই গোটা জাজমেন্ট পড়া লোক আপনার মনে হয়? ফলে ও বুঝেছে যে কি হতে চলেছে, সেই জন্য এখন ভাবছে যে যদি পাতলি গলি দিয়ে
যদি বের হয়ে যাওয়া যায়, পাবলিক গালি সে নিকাল যাएंगे, না হবে না, কারণ তারিখটা গুরুত্বপূর্ণ। সেটা হলো 6 মার্চের মধ্যে এ আর বি ডিটারমাইন্ড হয়ে যাবে, কি ক্যারিড আউট করতে হবে, টোটাল অ্যামাউন্ট টু বি পেড আর শিডিউল অফ পেমেন্ট, এই দুটো 6 মার্চের মধ্যে ডিসাইড করবে কমিটি। আর এই অন্তর্বর্তীকালের 25% নির্দেশকে ইমিডিয়েটলি ক্যারি আউট করার কথা বলা আছে, অর্থাৎ ইমিডিয়েট 59.4 প্যারাগ্রাফ নাম্বার। আর স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কবে, 15 এপ্রিল 2026। তার আগে 31 মার্চ 2026 মধ্যে পেমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্টের পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে। খুব পরিষ্কার টাইম বাউন্ড ম্যানারের রায়। আপনি যাবেন কোথায়? এইসব বলে আপনার কোনো লাভ নেই। খুব পরিষ্কার, কর্মচারীদের অনেকদিন ঠকিয়েছেন। এই মামলা যখন শুরু হয়, যে কথা প্রথমে বলছিলাম, কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে, তারা স্যাটে হেরে যাওয়ার পরে আমাদের কাছে যখন আসে, তারপরে মামলায় অ্যাড হওয়ার পরে জয়যাত্রা শুরু হয়। এবং এই জয়যাত্রা আমি পরপর ডেটগুলো বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ অনেকেই জানতে চাইছেন যে 7 বার এটা কখন কি ঘটেছিল। যারা বিশেষ করে এই মামলা সম্পর্কে জানতে আগ্রহী তারা অনেকেই ফোন করছেন, বুঝতে চাইছেন। প্রথম 16/2/2017 স্যাটে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথম রায়, যে রায়ে কনফেডারেশন হেরেছিল। সেই সময় আমরা ছিলাম না স্যাটের সামনে। পরবর্তীতে হাইকোর্ট থেকে আমরা জুরি। 31/8/2018 প্রথম রায় হলো গোটা ভারতবর্ষের বুকে প্রথম, যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, যে ইন্টারপ্রিটেশন কথা এতক্ষণ আমরা বললাম। মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ প্রথম রায় দিল। সেই রায়কে আবার পুনর্বিবেচিত হওয়ার জন্য, পুনর্বিবেচনা করার জন্য এই কলকাতা হাইকোর্টে রিভিউ ফাইল করলো সরকার। 7/3/2019 মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ রায় দিল। আমরা আবার জিতলাম। 26/7/2019 আবার যেহেতু স্যাটে ফেরত দিল, এই লিগালি এনফোর্সেবল রাইট বলার পরে পরিমাণটা কি হবে এটা জানার জন্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স স্যাটে ফেরত দিল। আমি গিয়ে সেখানে পার্টিসিপেট করলাম, আর্গুমেন্ট করলাম। বিকাশবাবু সেখানে ফাইনাল হিয়ারিং এর দিনে গেল। বিকাশবাবু আমাকে বললো তুমি স্যাটে যাও। তারপরে তিনি নিজেই ফাইনাল হিয়ারিং এর দিনে গেলেন। 26/7/2019 ওয়ে 1154/2016, কারণ ওই স্যাটে ফিরে যাওয়ার পরে সেই অরিজিনাল অ্যাপ্লিকেশনটি যেটা ডিসমিস করে দিয়েছিল সেটা আবার রিভাইভ হয়ে আবার সেটা শুনানি হয়েছিল। 26/7/2019 আমরা আবার জিতলাম, সরকার হারলো। যখন স্যাটে সরকার হেরে গেল, সেখানে আবার সরকার রিভিউ করলো, রিভিউ অ্যাপ্লিকেশন আরে, আমার মনে পড়ছে আরে 10 of 2019 আরে 10, আমরা সেখানেও জিতলাম 8/7/2020। সেটার এগেনস্টে আবার সরকার হাইকোর্ট এলো, WPST 102 of 2020, 20/5/2022 আমরা আবার জিতলাম। আবার তারপরে রিভিউ ফাইল করলো সরকার 22/9/2022, আমরা আবার জিতলাম। তারপরে সরকার রিভিউ ডিসমিস হয়ে যাওয়ার পরে ওই 20/5/2022 এবং রিভিউটা অর্ডারটাও যুক্ত করে নিয়ে তারা আবার সুপ্রিম কোর্টে SLP ফাইল করতে চললো। আমরা আলটিমেট এই জয় পেলাম এবং এই রায় এলো। দীর্ঘ যাত্রাপথ। ফলে এই মামলা, যে মামলা এতদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা লড়ছেন, যে মামলা বেসিক্যালি কর্মচারীদের যে অধিকার বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তদের সরকার দিয়ে গেছিল, যে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেড়ে নিয়েছিল, সেই অধিকার ফিরে পাওয়ার লড়াই ছিল। আর এই 10 বছরের অধিক সময়কালের যে লড়াই, 9 বছর সামথিং, কিন্তু তার প্রস্তুতি আছে, ফলে 10 বছরের অধিক সময়কাল, কারণ মামলার একটা প্রস্তুতি পিরিয়ডের প্রয়োজন হয়, তার আগে রিপ্রেজেন্টেশন দিয়েছে। এই লড়াইটি ছিল বাম সরকারের দেওয়া একটি অধিকারকে ফিরে পাওয়ার লড়াই।
মানে বুঝতে পারছেন, আপনি একটি সরকার, নির্বাচিত সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য আদালতের দ্বারে 10 বছরের অধিক লড়াই করতে হয় একটি লাইনের ইন্টারপ্রিটেশনের জন্য। আপনার নির্বাচিত সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটি লাইনের ইন্টারপ্রিটেশনের সময় লাগে 10 বছর। আপনি ভোট দিয়ে যে সরকার নির্বাচিত করেন, আপনি হয়তো ভাবতেও পারেন না এই সরকারকে আপনি কি দিচ্ছেন। এই সরকারকে যে প্রতিটি লাইন লিখতে দেওয়ার অধিকার দেন না, সেই অধিকার যে কত গুরুত্বপূর্ণ আজকে রাজ্যের সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একটা সিম্পল লাইন মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও বলছে যে আমাকে রায় পড়তে হবে। দুর্ভাগ্য, রোপারুল 2009-এর একটা কপি গোটা নবান্নে নেই। কিসের রায় পড়তে হবে? 7 বার হেরে তোমাকে রায় পড়তে হবে? ওই লাইনের অর্থ বোঝার জন্য 10 বছর ধরে 7 বার হারতে হয়। তারপরেও লাইনের মানে বোঝো না, দুর্ভাগ্যজনক। ওই একটি সিম্পল লাইনের মানে বুঝতে যাকে 7 বার হারতে হয় 10 বছর ধরে, তারপরে সে মানে বুঝতে পারে না। এরকম গণ্ড মূর্খদের সরকার, এরকম অদক্ষ সরকার যদি নির্বাচিত করেন, এভাবেই সাফার হতে হবে। তাই বলছি, যদি সাফার হতে না চান, নিজেকে বঞ্চিত করতে না চান, যদি চাকরি পেতে চান, যদি চাকরির পরীক্ষা ত্রুটিমুক্ত ভাবে করাতে চান, যদি চাকরির পরীক্ষার যে আইন সেটি যদি ওই দুর্নীতিগ্রস্তদের পক্ষে না দেখতে চান, তাহলে ভোটটি তাকে দিন যিনি এই দুর্নীতিহীন নিয়োগ করতে পারবেন, যিনি আপনাকে ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবে, যিনি আপনার সন্তানকে চাকরি দেবে। যারা চাইবে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হোক, পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হোক, উন্নয়নের নামে ভাই ভাইপোর উন্নয়ন নয়। ফলে খুব পরিষ্কার, একটি সরকার তারা যদি চান যে মানুষকে বঞ্চিত করে রাখবো, তার নিদর্শন কি হয় এটা বুঝতে যদি চান, রোপারুল 2009 আর রোপারুল 2019 পাশাপাশি রাখবেন, তাহলে পরিষ্কার বুঝে যাবে। কর্মচারীরা বুঝতে পারছেন। এই লাইনটি রাখার জন্য আপনি আজ জিতলেন, 7 বার ধরে জিতছেন। কর্মচারীদের কোনোদিন আপনি ছাড়া সংবোধন তাদেরকে অ্যাড্রেস করেনি। সে অসীম দাশগুপ্ত মহাশয় হোক আর বুদ্ধদেব ভট্টাচার্য হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না, ডিএ দয়ার দান, এইসব বলেছেন। মানে উনি রানীমা আপনাকে দয়া করছে। উনি ভুলে যান যে রাজ্যটা চলে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। উনি ভুলে যান এই রাজ্যটা চলে একজন ভিখারির ভিক্ষাপাত্র কিনতে গেলেও যে টাকা দেন, সেখানে তার একটি অংশ ট্যাক্স আকারে এদের পকেটস্থ হয়। সেই ট্যাক্সের টাকায় ওনার এই লাট সাহেবই চলে। এই রেড রোডে বসে যে ফুর্তি করে, ওই লাট সাহেবই চলে। ওই ভিখারির ভিক্ষাপাত্র কেনার সময় যে টাকা এই ভিখারি তার ভিক্ষার অংশ থেকে দেয়, তার একটি অংশ থেকে ওনার ওই লাট সাহেবই চলে। গ্রামের কৃষক যখন লুঙ্গি কিনে, গামছা কেনে, ফতুয়া কেনে, তখন যেই ট্যাক্সের টাকা দেয় ওনার লাট সাহেবে চলে সেই টাকায়। ভুলে যান। আর সেই গ্রামের লুঙ্গি পড়া, গামছা কেনা, ফতুয়া কেনা সেই গরিব কৃষকের সন্তান, মেধাবী সন্তান, সে যখন টেট দিতে চায়, এসএসসি দিতে চায়, সে একটি ত্রুটিমুক্ত পরীক্ষা পায় না। সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলেছে ইন ক্যামেরা ইন্টারভিউ করবে। 3000 টাকার ক্যামেরা থাকে না এএসএসসি তে, কেউ কিছু বলেন না, কোন বুদ্ধিজীবীর কণ্ঠ শুনতে পাওয়া যায় না। অথচ তারা মাথা নিচু করে গিয়ে কি সব স্ত্রী হয়েছে, বিশ্রী কুশ্রী, সেগুলোকে গ্রহণ করে আসেন। লজ্জা করে না? পশ্চিমবঙ্গে এরকম একটা সরকার চলছে যার 3000 টাকার ক্যামেরা কেনার পয়সা নেই, অথচ রেড রোডে বসে এন্টারটেনমেন্টের পয়সা রয়েছে।
যে 7 বার হেরেও বুঝতে পারে না ওই লাইনটির অর্থ কি, সেরকম অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রী রেখে দেবেন? এরকম লোক রেখে হবে কি? এরকম মুখ্যমন্ত্রী রেখে হবে কি? এরকম সরকার রেখে হবে কি? সামনে নির্বাচন, নিশ্চিতভাবেই আপনারা আপনাদের পছন্দের লোককে ভোট দেবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন, দয়া করে একে দেবেন না। এই সরকার এলে এই একই জিনিস আবার হবে। কর্মচারী দিয়ে পাবে না, পেনশনভোগী পেনশন পাবে না, বেকার মেধাবী যুবক চাকরি পাবে না, শিল্পায়ন হবে না, বেসরকারি কর্মসংস্থানের সুযোগ থাকবে না, পাড়ার তৃণমূলী মস্তান আপনাকে চোখ রাখিয়ে যাবে, আপনি জমি বিক্রি করবেন সেখানে হাত পেতে দাঁড়িয়ে যাবে, আপনি বাড়িতে দেওয়াল তুলবেন হাত পেতে দাঁড়িয়ে যাবে। এই সরকার যদি ক্ষমতায় না থাকতো, এই কলকাতা শহরে প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফুট প্রতি দাম অন্তত পক্ষে 1,000 টাকা কম হতো। যারা ফ্ল্যাট কেনেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ, ব্যাংকের কাছে ঋণ নিয়ে এই কলকাতা শহরে প্রতিটি স্কোয়ার ফিট প্রতি মূল্য 1,000 টাকা কম হতো যদি তৃণমূল সরকারে না থাকতো। এই তোলাবাজ সরকারটা খুব পরিষ্কার। সামনে নির্বাচন, ডিএর রায় 7 বার জেতা মামলা, সেই মামলা রায় থেকে অন্তত পক্ষে এটা পরিষ্কার যে এদের দৃষ্টিভঙ্গি যা ছিল আইনসঙ্গত সেটা ভুল। এসএসসি ভাবুন, আজকে বলছেন যে এই যে বাজেট হয়েছে, বেকার ভাতা দেবেন, কেন অত কম টাকা? কেন? হয় চাকরি দেবেন, না হলে চাকরির সমপরিমাণ অর্থ দিতে হবে। আমি বলছি যদি বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা আজকে পর্যন্ত 2026 সাল পর্যন্ত তাদের সরকার থাকতো, প্রতি বাড়িতে অন্তত 50-60 টাকার চাকরির এক একজন যুবক যুবতী থাকতো। রাজারহাট একটা জ্যান্ত শহর হতো, ফাইন্যান্সিয়াল হাব, আইটি হাব, শিলিগুড়ি, কল্যাণী, সিঙ্গুর, নন্দীগ্রাম। আর আমি বলি যে সিঙ্গুর নন্দীগ্রামে ওসব বলে লাভ নেই। কৃষকের জমি, সেই কৃষকের জমিতে ফসল বলছে নাকি? সেই কৃষকের সন্তান তো চাকরি চায়। একটা জ্যান্ত টাটানগর হতো ওখানে। সেদিন উচিত ছিল ওকে ওই হাই রোড ফাঁকা করে দেওয়া, এই ধর্মতলার মোড়ে ওকে বসতে না দেওয়া উচিত ছিল, তাহলে আজকে এইসব হতো না। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য গণতন্ত্র প্রেমী মানুষ ছিলেন, নিশ্চিতভাবে। গণতন্ত্র ততক্ষণই, মানে এই গণতন্ত্রের কথা বলে যদি মনে করেন যে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার জায়গা থেকে হটিয়ে দিয়ে তাদেরকে বেকারই রেখে দেব, সেই গণতন্ত্রের এক্সারসাইজ করতে দিতে হবে, এ কথা কোথায় বলা আছে? আপনি যদি সরকারে থাকেন, কিছু দৃঢ় পদক্ষেপ নিতে হয়। আমি মনে করি যে সিঙ্গুরে কারখানা হওয়া উচিত ছিল। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে রাজারহাটে ফাইন্যান্সিয়াল হাব হওয়া উচিত ছিল। আমি মনে করি প্রতি বছর টেট এসএসসি হওয়া উচিত। আর প্রতি বছর যে সরকার টেট এসএসসি করতে পারবে, যারা এই রাজ্যের বেকারদের হাতে বেকার ভাতা নয়, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারবে, মাসে 50,000 টাকা বেতনের চাকরি অ্যাসিওর করতে পারবে, তাকে ভোট দিন। খুব পরিষ্কার কথা। একদিকে বিধ্বংসী আন্দোলন করে ক্ষমতায় এসছে, তারপরে দুর্নীতি করে পকেট ভরেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে না বেসরকারি উদ্যোগ রয়েছে, না সরকারি চাকরি ক্ষেত্রে দুর্নীতির নিয়োগ রয়েছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, পশ্চিমবঙ্গের সর্বোৎকৃষ্ট মানব সম্পদ রয়েছে এই মুহূর্তে দেশের মধ্যে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গই দিশা দেখাতে পারতো ভারতবর্ষকে, কারণ ভারতবর্ষ সত্যি সত্যি একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ ব্র্যান্ড বেঙ্গল হতে পারত, সেগুলো ব্র্যান্ড বুদ্ধদের দ্বারাই সম্ভব। অনেকে সমালোচনা করতে পারেন, কিন্তু
যদি এরকম মানুষ মাথার উপরে থাকতো, ক্ষমতায় থাকতো, তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। আজকে প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর টেট হতো, প্রতি বছর কর্মচারীরা ডিএ পেতেন, একটা দুটো হয়তো পিছিয়ে থাকতো কেন্দ্রের হাত থেকে। এই সময় ফাইন্যান্সিয়াল অবস্থা সেরকম ছিল না, তবুও তারপরেও চেষ্টা করে গেছেন। কেন্দ্রের হারের সাথে ওই একটা কিস্তি বা দুটো কিস্তি বাকি থাকতো। আর আজকে কত কিস্তি বাকি? প্রায় 40% ডিএ বকেয়া রয়ে গেছে কেন্দ্রের হারের সাথে। আপনার রোপারোল 2019 সাপেক্ষে, ষষ্ঠ বেতন কমিশনের সাপেক্ষে যে রোপা তৈরি হয়েছে তার সাপেক্ষে প্রতিদিন বাড়ছে। ফলে খুব পরিষ্কার, এমন একজন সরকারকে নির্বাচিত করুন যারা আপনাকে এই সমস্ত অধিকার দেবে, আপনাকে আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে না। সকলে ভালো থাকবেন। এবং অনেকেই ফোন করছিলেন যে আমরা সত্যি সত্যিই এই ডিএর টাকা আদৌ দেখতে পাবো কিনা। আজকে একজন বয়স্ক মানুষ তিনি ফোন করে বলছিলেন, বাবা আমি মৃত্যুর আগে এই পয়সায় আমার ওষুধ কিনে যেতে পারবো তো? শুনতে খারাপ লাগে। আমি ভাবি যে এই বয়স্ক কর্মচারীটি তার সারা জীবন এই রাজ্যের মানুষের সেবায় নিয়োজিত করেছিল, কারণ একজন সরকারি কর্মচারী, তিনি পাবলিক এমপ্লয়মেন্ট, জনগণের সেবায় নিয়োজিত থাকেন। সেই মানুষটি এই জীবন সায়নে এসে তাকে বলতে হচ্ছে যে বাবা আমি আমার মৃত্যুর আগে ওই পয়সায় আমার ওষুধ কিনে যেতে পারবো তো? মমতা বন্দ্যোপাধ্যায়, আমার খারাপ লাগে না?